দেশ বিদেশের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আমার বাসা গ্যাস নেই, আজকে সিলিন্ডার শেষ হয়ে গেছে। তো আজকে এই চুলায় আমি রান্না করব। বিশেষত এই চুলাগুলো পুরীর দোকানে দেখা যায়, কিন্তু আজকে আমি বাসায় নিয়ে আসছি রান্না করার জন্য। এখন সকাল 7:30 বাজে, আমি নাস্তা বানাবো। তো সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা যারা মধ্যবিত্ত আয়ের মানুষ আছি, আমাদের যে কী কষ্ট তা শুধু আমরাই বুঝি। যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু বুঝবে না। তারা চাইলেই আজকে 2800-3000 টাকা দিয়ে একটা সিলিন্ডার গ্যাস কিনে নিয়ে আসতে পারবে, কিন্তু আমরা চাইলেও পারবো না। কারণ আমাদের তো ওই রকমের আয় নাই। আমাদের আয় অনুযায়ী ব্যয় করতে হবে। আমাদের আয় যদি হয় 10 টাকা আর ব্যয় যদি করি 20 টাকা, তাহলে তো আমরা চলতে পারবো না। তো আজকে এই কেরাসিনের চুলায় রান্না করব। সকালবেলা এখন এই যে আটা সেদ্ধ করে নিলাম, রুটি বানাবো, সাথে একটু মিষ্টি কুমড়া ভাজি করব। তো বন্ধুরা, কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর। তোরা সিলিন্ডার গ্যাসের দাম বাড়াইছো তো কী হয়েছে? আমরা কি রান্না না করে থাকবো, না খেয়ে থাকবো? না খেয়ে থাকবো না, আমরা রান্নাও করব, খাবারও খাবো, কিন্তু এত টাকা দিয়ে গ্যাস কিনবো না। গ্যাসের বিকল্প এই কেরাসিনের চুলায় রান্না করব, প্রয়োজনে রাইস কুকারে রান্না করব। যদি আরও দরকার হয় তাহলে কারেন্টের চুলো কিনে নিব, কিন্তু এত দাম দিয়ে গ্যাস কিনবো না। সবাই যদি এরকমের কিছুদিন বিকল্প কোনো ব্যবস্থা করতো, তাহলে গ্যাসের দাম এমনি এমনি কমে যেত। কারণ যাদের টাকা আছে তারা তো বিকল্প কোনো কিছু করবে না, কারণ তারা টাকা দিয়ে কিনে নিয়ে আসবে, দাম যতই হোক তাদের লাগবে, তারা কিনবে। আমাদের মতো গরিবদের জন্য তারা ভাববে না। তো যাই হোক বন্ধুরা, আমি এখন এই যে আটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন ছেনিতে ঢেলে তারপরে আটা সুন্দর করে মেখে নিব। তো বাসায় ছেলে মেয়ে কেউ নেই, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই আছি। আমরা দুইজনের জন্য 4টা রুটি ভাজবো, আর বাকি রুটিগুলো বানিয়ে রাখবো। যখন ছেলে মেয়ে আসবে তখন তাদের আবার ভেজে দিব। রুটিগুলো আগে ভেজে রাখলে দেখা যায় ঠান্ডা হয়ে যায়, ওরা আর খেতে চায় না, তাই ভাজবো না সবগুলো। তো এদিকে আমার মিষ্টি কুমড়াও কিন্তু কষানো শেষ, এখন হালকা পাতলা একটু ঝোল দিয়ে তারপরে আবার ডেকে দিব। আর শেষ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দেব। তো বন্ধুরা, এই কেরাসিনের চুলা একবার ধরাইতে পারলে কিন্তু রান্না করতে একটু খারাপ লাগে না, কারণ ভালোই জ্বলে এবং আগুনের খুব হিট, রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার মিষ্টি কুমড়া রান্না শেষের দিকে। আমি এখন এই রুটি বানাবো। তা আটা সুন্দর করে এভাবে মাখিয়ে নিয়েছি, তারপরে এভাবে একটা একটা লিচি কেটে তারপরে কিন্তু সবগুলো আমি এরকমের গোল 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 বানিয়ে নিব। একটা একটা বানাইলে অনেক ঝামেলা, আর এভাবে সবগুলো গোল পেরার মতো বানিয়ে নিলে কিন্তু রুটি বেলতেও খুব ভালো হয় এবং তাড়াতাড়ি হয়। তো গোল বানাবার পরে আবার আমি আটা দিয়ে হাত দিয়ে কিন্তু এরকমের বানিয়ে নিয়েছি। এখন খুব তাড়াতাড়ি বেলা হয়ে যাবে। এই যে আমি রুটিগুলো এভাবে একে একে সব রুটিগুলো বেলে নিব। তো বন্ধুরা, আজকে বেশ কয়েকদিন পর্যন্তই আমার বাসায় সিলিন্ডার গ্যাস নাই, আমি এই কেরাসিনের চুলোয় রান্নাবান্না করি। তো তাতে কষ্ট একটু হয় চুলো ধরাইতে। তো আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে উনি আমাকে এই চুলা ধরাই দেয় আর আমি রান্না করি। তো মিষ্টি কুমড়া রান্না শেষ, এখন আমি এই যে ফ্রাই প্যান দিয়ে দিলাম রুটি ভাজার জন্য। তো দুইজনের জন্য রুটি ভাজবো, চা বানাবো, ডিম আছে, ডিম পোস্ট করবো। এটা সকালের নাস্তা। তো সকালের নাস্তা খাওয়ার পরই আমি আবার দুপুরের রান্না বসাবো। তো বন্ধুরা, সত্যি কথা বলতে যাদের ইনকাম কম তাদের কিন্তু অনেক হিসাব নিকাশ করে চলতে হয়, অনেক ছেলেমেয়ে নিয়ে চলতে হিমশিম খেতে হয়। ছেলেমেয়ের পড়াশোনার খরচ, ছেলেমেয়ের ভালো মন্দ খাবার, ছেলেমেয়ের কাপড় চোপড়, সব কিছুই এক ইনকামের উপরে যেহেতু করতে হয় আমাদের, তাই এই রকমের হিসাব করে চলতে হয়। তো আপনারা বলতে পারেন যে গ্যাসের দাম বাড়াইছে সেই জন্য আপনি গ্যাস না কিনে এভাবে কেরাসিনে রান্না করেন। কি করার বন্ধুরা বলেন তো? একটা গ্যাস 12 কেজির গ্যাস যদি নিয়ে আসি 2800 টাকায়, তাহলে আমি রান্না করতে পারবো 14 থেকে 15 দিন। শীতের দিন যেহেতু গরম পানি করতে হয়, বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে চায় না। তো আপনাদের ভাইয়ের খাবারটা আমি দিয়ে দিলাম, ওনাকে একটা ডিম পোচ দিলাম আর বললাম যে কুমড়ার তরকারি নিয়ে নাও। তো উনি এখন নাস্তা করতেছে। আমিও ডিম পরোটা খাবো, এই জন্য একটা ডিম ভেঙে তারপরে এখন এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। এর উপরে আমি রুটি দিয়ে ডিম পরোটা ভেজে নিব। এভাবে ডিম পরোটা খেতে আমার খুব ভালো লাগে, তাই মাঝে মাঝে আমি এভাবে ডিম পরোটা বানাই খাই। আর আলাদা ডিম পোচ আমি খেতে পারি না, গন্ধ আসে।
যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু আমি খেতেই পারি না, খুব খারাপ লাগে। এই জন্য আমি ওইভাবে ডিম পোস্ট করে কখনোই খাই না। যদি কখনো আমি খাই তাহলে এভাবে ডিম পোড়াটা ভেজে তারপরে আমি খাই। তো এই তো বন্ধুরা, সকালের নাস্তা শেষ। এখন আমি চা বানাবো। তো চায়ের জন্য পানি দিয়ে দিয়েছি, পানি বলো করছে, এখন আমি চা পাতা দিয়ে দিব। তো বাসায় এখন যদি মেহমান আসে তাহলে রান্না করার একটু চাপ বেড়ে যায়। তো তখন দেখা যায় অনেক দেরি হয়ে যায় রান্না করতে, তখন আবার আমি রাইস কুকার ব্যবহার করি। তো আমি এখানে বসেই কিন্তু এই যে নাস্তাটা করে নিলাম, ডিম পরোটা খেয়ে নিয়েছি। অন্যদিকে আবার এই চুলা আর বন্ধ না করে আমি এই চুলায় ভাজি বসিয়ে দিয়েছি। ভাজিটা আগেই কোটা কাটা ছিল, ধোয়া ছিল। তারপরে রান্না করে ফেলছি রুই মাছ দিয়ে বেগুনের তরকারি। আর এখন আমি বিকেলবেলা চা নাস্তা বানাবো, সেই জন্য এখানে কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আবার সেই চুলা ধরিয়ে নিয়েছি ফ্রাই প্যান দিয়ে। এখন আমি এখানে কিন্তু এই চালের গুঁড়াটা দিয়ে এখন আমি চাপটি পিঠা বানাবো। আমাদের বরিশালের ভাষায় এই পিঠাটাকে চড়া পিঠাও বলে, আবার চাপটিও বলে। তো গ্রামের মানুষ বেশিরভাগই চড়া পিঠা বলে, আমরা তো ঢাকা আসছি, এখন আমরা চাপটি পিঠা বলি। আর যখন আমি এই চাল ব্লেন্ড করছিলাম তখন সাথে আমি কিছু নারিকেল দিয়ে দিয়েছিলাম। তো চালের সাথে নারিকেলও ব্লেন্ড করে নিয়েছি, যার জন্য দেখা যায় না। তো এর ভিতরে নারিকেল আর পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে একটা ব্যাটার গুলে এখন আমি এই যে চাপটিগুলো সব ভেজে নিব একে একে। এরপরে চা বানাবো। আর আছে সবজি, আপনারা তো দেখতেই পাচ্ছিলেন যে আমি ভাজি করেছি, তারপরে মাছের তরকারি রান্না করছি। ছেলে খাবে না, আমার মেয়ে খাবে। ছেলে আবার এই পিঠা একদমই পছন্দ করে না, ওর বাবা অনেক পছন্দ করে। আমি মাঝে মাঝে ওর বাবার জন্য এই চাপটি পিঠা বানাই। আর আমার মেয়ে আগে খাইতো না, এখন আবার মেয়ে খায়। তো হয়তো সবজি দিয়ে খাবে, না হয় চা দিয়ে খাবে। আর বাসায় খেজুরের গুড় আছে, যার মন চাইবে সে খেজুরের গুড় দিয়েও খেতে পারবে। এই তো বন্ধুরা, পিঠেগুলো কিন্তু আমার একে একেভাবে বানানো শেষ হয়ে যাচ্ছে। ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আমার এই আজকের ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আর আমার ভিডিওটি আপনাদের বন্ধু মহলে শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে ওনারাও আমার এই ভিডিওটি দেখতে পায়। বন্ধুরা, আমি জানি আমার এই ভিডিওর মধ্যে অনেক কথাই ভুল আছে, কারণ মোরা বরিশালে মানুষ, বরিশালে ভাষায় কথা বলতেই পছন্দ করি। তো মাঝে মাঝে ঢাকার শহর আইয়া শুদ্ধ ভাষা কইতে যাই কাল হিমশিম খাইয়ে যাই। তো যদি মোর কথায় কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা হয়ে দেবেন। আর এই মোর ভিডিওটা আপনারা পুরি দেখবেন, কেউ টাইনে দেখবেন না। টাইনে দেখলে ভিডিওর আসলে কোনো কিছুই বোঝা যায় না, কোনো মজাও পাওয়া যায় না। সেই জন্য ভিডিওটা সবাই দেখবেন, আপনার কাছে অনুরোধ রইল। তো এই তো দেখুন, আমার এই যে বরিশালে চড়া পিঠে কিন্তু একবারে ভাজা প্রায় শেষের দিকে, আর একটুখানি গোলা আছে, ছোট্ট একটা চড়া পিঠে হইবে। এরপরই চা বানামু, চা খামু। আর এই চড়া দিয়ে চা খামু। চড়া আর চা খাইতে কিন্তু দারুণ মজা, চাইলে আপনারাও এভাবে ট্রাই হয়ে দেখতে পারেন। চড়া দিয়ে দুধ চা খাইতে কিন্তু ভালোই লাগে, আমি খুবই খাই এরকমের, মাঝে মাঝে চড়া বানাইয়ে দুধ চা দিয়ে খাই। তো দেখেন মোর চড়াগুলো কইলো এই যে সব ভাজা হয়ে গেছে, এখন চা বানামু। এই যে চায়ের জন্য চুলায় পানি দিয়ে দিছি, চা দিয়ে আর চড়া দিয়ে খামু। আপনারা চাইলে এভাবে ট্রাই হয়ে দেখতে পারেন, খাইতে পারেন। আমার তো মনে হয় আপনাকেও ভালো লাগবে। তো এই তো বন্ধুরা, চায়ের পানি দিয়ে দিছি। আমরা এখন মা মেয়ে দুইজন এখানে আছি, 2 কাপ চা বানামু আর চড়া দিয়ে খামু। তো পানি বলো করছে, চা পাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনাকে আর একটা কথা কই, বাসায় যদি দুধ চিনি চা পাতা না থাকে তাহলে মনে হয় যে মোর মতো গরিব আর এই দুর্নীতি একজন নাই। আর কোনো বাজার থাক আর না থাক, বাসায় দুধ চিনি চা পাতা আমার থাকতেই হবে। এটাই হয়েছে আমার সবচেয়ে বড় টেনশন, যে যদি চা পাতা না থাকে, দুধ না থাকে, চিনি না থাকে, তাহলে আমি বিকেলে কী খাবো, সকালে কী খাবো। চা খাওয়ার জন্য আপনাদের ভাইয়ের কাছে যে কী পরিমাণে বকা আমি খাই তার কোনো শেষ নেই। চাও খাই, তার সাথে বকাও খাই। তো বন্ধুরা, এই তো চা বানানো শেষ, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।